নমস্কার, আমি রণদীপ। আজ থেকে শুরু হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ সত্যজিৎ রায় নামের 30 পর্বের একটি সিরিজ, যেখানে আমি প্রত্যেক দিন সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবির প্রিয় কয়েকটা অংশের টেকনিক্যাল অ্যানালিসিস করব। কিভাবে ক্যামেরার অবস্থানের মাধ্যমে, অভিনেতাদের অভিনয়ের মাধ্যমে, প্রপের ব্যবহারের মাধ্যমে, ছবিতে ব্যবহৃত শব্দের মাধ্যমে ছবির অন্তর্লীন বার্তাটা সামনে চলে আসছে, কথা বলবো তা নিয়েই। আমরা সকলেই সত্যজিৎ রায়ের অনেকগুলি ছবিই দেখেছি, কাজেই গল্পগুলো নিয়ে আমাদের অল্প বিস্তর ধারণা আছে। সত্যজিৎ রায় সর্বাগ্রে ছবির মাধ্যমে গল্প বলতে পছন্দ করতেন, অর্থাৎ বার্তা দেওয়া বা নিজের অবস্থান স্পষ্ট করা তো আছেই, কিন্তু সেগুলো আসতো গল্পের মধ্যে দিয়ে। তার ছবিতে সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজেই গল্পের অন্তর্লীন বার্তাটা ফুটে উঠত। কিভাবে? আশা করি এই 30 পর্বের সিরিজের আলোচনায় সেই বিষয়টা কিছুটা স্পষ্ট হবে। আজ গুপি গাইন বাঘা বাইন ফিল্মের হাল্লার মন্ত্রীর ইন্ট্রোডাকশন সিনটা নিয়ে কয়েকটা কথা বলবো। সত্যজিৎ রায় ওই 1-1.5 মিনিটের মধ্যেই একজন দুঁদে ভিলেনকে ইন্ট্রোডিউস করে ফেলেছিলেন, তার অভিসন্ধি সম্পর্কে দর্শককে ধারণা দিয়েছিলেন এবং ওইটুকু সময়ের মধ্যেই নিজের যুদ্ধবিরোধী স্টান্সটা দর্শকের সামনে স্পষ্ট করে তুলেছিলেন। কিভাবে? তা নিয়েই আজকের ভিডিওতে কথাবার্তা হবে। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। গোলকধাম রহস্যর গোড়ার দিকে ফেলুদা তোপসেকে বলেছিল, গল্পে যখন একটা চরিত্র ঢুকছে তুই তার অ্যাপিয়ারেন্সটা সম্পর্কে পাঠককে একটা ধারণা দিয়ে দিবি, না হলে পাঠক নিজের মতো করে সেই চরিত্রটার অ্যাপিয়ারেন্স, আচার আচরণ সম্পর্কে একটা ধারণা করে নেবে, পরে সেই লোকটার আসল ইমেজের সঙ্গে সেই ধারণাটা না মিললে মুশকিল। তাই তুই গোড়াতেই পাঠককে একটা বর্ণনা দিয়ে দে যে লোকটা কীরকম, কেমন করে হাঁটে। এই নিয়ে ফেলুদা কয়েকটা কথা বলেছিল। ভেবে দেখতে গেলে সত্যজিৎ রায় ফিল্মের ক্ষেত্রেও একই ফর্মুলা অনুসরণ করেছেন। সংলাপ ছাড়াও ক্যামেরার চলনে, প্রপের ব্যবহারে, এরকম নানা বিষয়ে একটা চরিত্র সম্পর্কে ধারণা করে নেওয়া যায়। যেমন গুপি গাইন বাঘা বাইনে হাল্লার মন্ত্রীর ক্যারেক্টারটাই দেখুন, যে চরিত্রে জহর রায় টেরিফিক অভিনয় করেছিলেন। হাল্লার মন্ত্রীর কথা মূল গল্পে নেই, ফলত তার কোনো ভিজুয়াল রেফারেন্সও মানুষের মনে নেই। সেই চরিত্রের প্রথম দৃশ্যটি দেখুন। একটা বিশাল মোষের মাথা দেওয়ালে টাঙানো, সেখান থেকে ক্যামেরা নেমে আসে এমন একটি ঘরের দরজায় যে ঘরে বিশেষ আলো টালো নেই। ঘরের দরজায় এসে দাঁড়ায় গুপ্তচর, সেলাম ঠোকে। তারপর ক্যামেরা চলে যায় মন্ত্রীর সিংহাসনের পেছনে, যে সিংহাসনের দুদিকে দুটো বড় শিং, মাঝখানে ভাল্লুকের মাথা। ক্যামেরা পর্দার বাঁ দিক থেকে ডান দিকে চলতে চলতে এসে স্থির হয় মন্ত্রীর পায়ে। এর পরের দৃশ্যে আমরা প্রথমবার মন্ত্রীকে দেখি, তিনি সিংহাসনে আড় হয়ে শুয়ে আছেন, গুপ্তচরের দিকে মনোযোগী নেই। গুপ্তচর যখন বলছেন শুন্ডিতে সৈন্য নেই, অস্ত্র নেই, উট, হাতি, ঘোড়া কিছুই নেই, তখন উৎফুল্ল মন্ত্রী পা গুটিয়ে সিংহাসন থেকে নেমে দাঁড়ান, প্রশ্ন করেন, তবে আছেটা কি? গুপ্তচর উত্তর দেয়, আগে শান্তি আছে, পাখির গান আছে, মাঠে ফসল আছে, এইসব। মন্ত্রী ব্যঙ্গাত্মক হাসেন। ব্যাস, দৃশ্যটি এখানেই শেষ। কিন্তু এই দৃশ্যটি ভিজুয়াল ন্যারেটিভের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বলে আমি মনে করি। এই মিনিট দেড়েকের ক্লিপিংটা থেকে মন্ত্রী সম্পর্কে কি ধারণা পাওয়া যায়? এক, তিনি যুদ্ধোন্মাদ, ইগোইস্ট। তিনি শিকার করে আনা জন্তু জানোয়ারের মাথা অশ্লীলভাবে ঘরে টাঙিয়ে রাখেন এবং সিংহাসনেও মৃত প্রাণীর দেহাবশেষ ঝুলিয়ে রাখেন। ক্যামেরা একটি মোষের মাথা দেখিয়ে মন্ত্রীর শট শুরু করে, নেমে আসে সেই মোষের মাথা থেকে। ক্যামেরার এই নেমে আসা আসলে মন্ত্রীর নৈতিক অধঃপতনের রূপক। শুন্ডির রাজার ইন্ট্রোডাকশন শট যদি আপনারা মনে করেন, তাহলে মনে পড়বে একটা ধবধবে সাদা মেঝেতে একটা প্রজাপতির আলপনা আঁকা ছিল। প্রজাপতির আলপনা রাজার শিল্পপ্রেমের মোটিভ আর শান্তিপ্রিয় চরিত্র বোঝাতে সাদা রঙের ব্যবহার দেখা যায়। যেন শিল্পপ্রিয়, শান্তিপ্রিয় রাজাকে ক্যামেরা মাথা উঁচু করে অভিবাদন জানালো। তার ঠিক বিপরীতে মোষের মাথা থেকে নেমে এসে যখন ক্যামেরা হাল্লার মন্ত্রীকে ধরে, তখন মনে হয় মন্ত্রীর চারিত্রিক অধঃপতন দেখে ছবিটা ধিক্কার জানালো, মাথা নিচু করে নিল। এবং বলাই বাহুল্য, ঘরটি বদ্ধ, অন্ধকার, ঠিক মন্ত্রীর মানসিকতার মতো। দ্বিতীয় যে ধারণা তৈরি করা যায় তা হলো মন্ত্রী দাম্ভিক, অধস্তনদের হেয় করার একটা প্রবণতা তাঁর রয়েছে। গুপ্তচর যখন কথা বলছে তখন তিনি ক্রমাগত সিংহাসনে শুয়ে পা নাচিয়ে যান
এবং উদ্ধত স্বরে কথা বলেন সেই বিষয়টা তো রয়েইছে। অর্থাৎ মানুষটি সোশ্যাল হায়ারার্কিতে সম্পূর্ণভাবে বিশ্বাস করেন। এরপর আমরা মোটামুটি একটা মিডিয়াম ওয়াইড শটে সিংহাসনে শুয়ে থাকা অবস্থায় মন্ত্রীকে দেখতে পাই। তার চেহারাই গোটা পর্দা জুড়ে থেকে যায়, অন্য কোনো দিকে তাকানো দুষ্কর হয়ে পড়ে। তারপরে গুপ্তচর যখন বলল শুন্ডিতে সৈন্য সামন্ত কিছুই নেই, তার পা নাচানো থেমে গেল। এরপর ধীরে ধীরে মন্ত্রী পা গুটিয়ে সোজা হয়ে বসতে শুরু করলেন এবং গুপ্তচর জানালো শুন্ডির অস্ত্রবল প্রায় কিছুই নেই। এই কথাটা শোনা মাত্রই মন্ত্রী সোজা হয়ে সিংহাসনে বসলেন। এতক্ষণ পর্দা সিংহভাগ জুড়ে তার যে দৈহিক উপস্থিতি ছিল তা এখন একেবারেই মিনিমাম। তারপরেই মন্ত্রী সিংহাসন থেকে নেমে এলেন, ক্যামেরা আই লেভেলে চলে এলো। এতক্ষণ ধরে আমরা মন্ত্রী এবং গুপ্তচরকে যথাক্রমে নিচ এবং ওপর থেকে দেখছিলাম, ফলত দুজনের মধ্যে ক্ষমতার ব্যবধানটা প্রকট হয়ে পড়েছিল। সাধারণত ক্ষমতাধর কাউকে দেখানোর হলে ক্যামেরা একটু নিচ থেকে তাকে দেখায়। মন্ত্রী স্বভাবতই এতক্ষণ গুপ্তচরের ওপর ছড়ি ঘোরাচ্ছিলেন, কিন্তু শান্তির কথা উচ্চারিত হতেই মন্ত্রীকে সিংহাসন থেকে নামতে হলো। আর তিনি সিংহাসন থেকে নামা মাত্র ক্যামেরা চলে এলো আই লেভেলে। এখন আর দুজনের মধ্যে দৃশ্যগতভাবে সামান্যও ক্ষমতার ব্যবধান নেই। যে মুহূর্তে জানা গেল শুন্ডি রাজ্যে অস্ত্র নেই, শান্তি আছে, ঠিক সেই মুহূর্ত থেকে মন্ত্রীর প্রভাবটা দৃশ্যত কমিয়ে দিলেন সত্যজিৎ রায়। এবার আমি একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে প্রত্যেকটা অ্যাকশন এবং অন্তর্নিহিত অর্থগুলো ব্রেকডাউন করি। পা গুটিয়ে নেওয়া এবং সোজা হয়ে বসার ফলে মন্ত্রীর পর্দাজোড়া অবস্থানটা কমে এলো। পর্দা জুড়ে কেবলই মন্ত্রীর বসে থাকা আসলে কিসের প্রতীক? মন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার, পাহাড় প্রমাণ ইগোর প্রতীক। শুন্ডি রাজ্যে শান্তি আছে, হাল্লায় নেই, সেটা কেন? সেটাই যুদ্ধবাজ মন্ত্রীর জন্যই। অতএব শুন্ডির শান্তির কথা উচ্চারিত হতেই প্রথমে মন্ত্রীর পর্দাজোড়া উপস্থিতি কমে এলো। সিংহাসন থেকে নেমে এসে মাটিতে দাঁড়াতেই দুজনের মধ্যে উচ্চতার ব্যবধান ঘুচে গেল। গুপ্তচর এবং মন্ত্রী এখন একই জমিতে, কেউ একটু উঁচু বা কেউ একটু নিচুতে দাঁড়িয়ে নেই। অর্থাৎ শান্তির কথা উচ্চারিত হতেই মন্ত্রীকে সত্যজিৎ রায় টেনে নামালেন সিংহাসন থেকে, দাঁড় করালেন গুপ্তচরের সমান স্তরে। মন্ত্রীর অহং যে শেষতক ভেঙে পড়বে এ তার ইঙ্গিত। লক্ষ্য করুন, গুপ্তচরের শেষ কথার জবাবে মন্ত্রী ক্যামেরার দিকে ঘুরে ব্যঙ্গাত্মক হাসি হাসেন, কোনো উত্তর দিতে পারেন না। গুপ্তচর যখন শুন্ডি রাজ্যের শান্তির কথা বলছে তখন মন্ত্রী ব্যঙ্গ করলেও কোনো পাল্টা জবাব দিতে পারেন না। বোঝা যায় যুদ্ধবাজের কাছে চিরকাল শান্তিভঙ্গ করার মতো অস্ত্র থাকে না, তাকে একটা সময়ের পর চুপ করতেই হয়। এখন এই চরিত্রটা খানিক ইন্ধন পেলেও ছবির শেষে তার যে জয় হবে না, এই দৃশ্যের মাধ্যমে সত্যজিৎ রায় যেন সেটুকুরই আভাস দিয়ে গিয়েছিলেন। অতএব মাত্র মিনিট দেড়েকের মধ্যেই আমরা জেনে গেলাম মন্ত্রীর চরিত্রটি ইগোইস্ট, যুদ্ধবাজ, দাম্ভিক। শুধু সেটুকুই নয়, তার যে জয় হবে না, ইতিহাসের নিয়মেই তাকে সিংহাসন থেকে নেমে এসে সকলের সঙ্গে দাঁড়াতে হবে, সকলের সমান স্তরে মাটিতে নেমে আসতে হবে, সেটুকুও আমরা এই জায়গাটা থেকে আন্দাজ করতে পারি। এই অংশটিকে অ্যাডাপ্টেশনের চমৎকার নিদর্শন হিসেবেও পড়া যায়। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মূল গল্পটি তো রূপকথা ঘেঁষা ফ্যান্টাসি গল্প, তা থেকে এরকম সামাজিক ধারাভাষ্যে পরিপূর্ণ যুদ্ধবিরোধী মিউজিক্যাল ছবি বানানো ইটসেলফ একটা সাহসিকতার কাজ। এই সূক্ষ্ম সূক্ষ্ম সিদ্ধান্তগুলোই ছবিটিকে অনন্য করে তুলেছে। আমি আজকের ভিডিওতে হাল্লার মন্ত্রীর ইন্ট্রোডাকশনের মাত্র 1.5 মিনিটের ক্লিপিং ধরে বলার চেষ্টা করলাম সত্যজিৎ রায় কি অনন্য দক্ষতায় চরিত্রদের ইন্ট্রোডিউস করতেন এবং চরিত্রদের পর্দায় আনার ক্ষেত্রে মিজন সিন মানে ক্যামেরার চলন, প্রপের ব্যবহার, আলোর ব্যবহার কীরকম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, গল্প বলার ক্ষেত্রে কীরকম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামীকাল ফিরে আসবো এই ছবিরই আরেকটা দৃশ্যের আরেকটা বিশ্লেষণ নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।